স্যার আমাদের প্রিলিমিনারি পরীক্ষা কখন হবে? ঠিক বলতে পারছি না, মাত্র তো ক্লাস শুরু হলো, একটু লেট হতে পারে। স্যার নেক্সট ইয়ার হবে? হ্যাঁ, তা তো হবেই। আমরা সবাই বলতেছি ক্লাস কখন হবে। আইডেন্টিটি মানে কি চাচ্ছো? পরিচয়ের কাজ, পরিচয়। আচ্ছা আচ্ছা। আর ডেনোটিং মানে ডিনোট মানে নির্দেশ করা, উল্লেখ করা। আচ্ছা সবাই, তো 16 জন। কটায় শুরু করবো? আমি একটা বলছি। আমার কথা শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? শুনতেছি স্যার। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে বাসা থেকে না? জি স্যার, বাসা থেকে। A noun that denotes either male or female is said to be of the common gender. Example: children, baby, infant. খুব গরম হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে তো। Infant মানে শিশু। friend, people, servant মানে কয়জন হয় ক্লাসে? জি না, এটা কি লিখছে? ওই স্যার 50 জন, 55 জন, 60 জন, 50 জন মোটামুটি থাকে। তো কিছু কিছু 40 জন আস্তে আস্তে লেট করে ফেলে নাকি? না থাকে স্যার, 30 জন 30 জন থেকে থাকে, একেবারে 50 জন 17 জন। এখন কয়জন জন? তুমি কি করবো এলাকার পাশাপাশি? আমি একটা প্রাইভেট কোম্পানি জব করি। গ্রুপ অফ কোম্পানি শাসক। শাসক। আর অরফান মানে? অরফান মানে হচ্ছে এতিম। ভাই কি তোমরা কি সবাই বিড়ি বন্ধ করে আছো না? জি স্যার। বিড়ি বন্ধ থাকলে কি ইয়ে হয় নাকি? নেটওয়ার্ক ভালো পাওয়া যায় নাকি? এটা কি ঠিক?
একটা বাজে। আর 2-3 মিনিট দেখি তারপরে শুরু করবো কি বাচ্চাকা Assalamualaikum. নাহিদ মুস্তফা তুমি বেটার তো স্টার্ট দুই তো দেখবো না ঠিক আছে স্টার্ট করবো থ্যাংক ইউ এভরিবডি আজকে আমরা আলোচনা করবো মুসলিমানি দেই অভিভাবক বাংলায় বলা হচ্ছে অভিভাবক ইংরেজিতে বলা হয় গার্ডিয়ানশিপ এটা আজকে আমাদের আলোচনার বিষয় এটা আমাদের আমরা আলোচনা করবো আলোচনা করে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করে তারপর তোমাদের কোনো কিছু জানার থাকবে সেটা আমরা আলোচনা শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে হ্যাঁ আমি এদিকে কি বলে ইয়ারফোন তাই করতেছি তো আচ্ছা গার্ডিয়ানশিপ মানে অভিভাবকত্বে কেন আসবে মানুষ আসলে মানে ন্যাচারালি পরস্পর নির্ভরশীল এটা বয়সের কারণে কেউ শিশু কেউ নাবালক কেউ সাবালক কেউ বৃদ্ধ আমরা সবাই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল এই পৃথিবীতে বাঁচার জন্য বা জীবন যাপনের জন্য এদের যে সমস্ত জিনিস দরকার উপায় এবং উপাদান গ্রহ করার যোগ্যতা সবার তাই এটা আগে বলছিলাম যে শিশু এবং নাবালক প্রকৃতিগত কারণেই এই সমাজ ব্যবস্থা এই নির্ভরশীলতার এই দায়িত্বের কাঠামোটা শুরু দিয়েছে অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে সঙ্গত বা অসঙ্গত কারণে যখন শূন্যতা দেখা দেয় সৃষ্টি মূলত তখন এই অভিভাবকত্বের প্রসঙ্গটা সমাজ পরিচালক বা সমাজ নির্মাণ করেছে বা তাদের মধ্যে আসবে তাই যার একটা গ্রহণযোগ্য সমাধান এমনি করা যায় সঠিক সমাধান বা দিক নির্দেশনার উপায়ে এটা প্রবর্তন করার জন্য চেষ্টা করে এই কারণেই প্রতিটি মানব সমাজে এই অভিভাবক এবং প্রতিপাল্যের যে এই আইন কাঠামো সেটা গড়ে তোলে কিসের ভিত্তিতে বিশ্বাস এবং প্রত্যয়ের ভিত্তিতে গড়ে ওঠে যেহেতু আমরা মুসলিম আইন করছি এবং বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান তাই মুসলিম আইনের বিধান মতে এই অভিভাবকত্ব আইন বা বিধানাবলী যেটা প্রতিষ্ঠা হয়েছে সেগুলো নিয়ে আমরা এটা একটা ভূমিকা আমি মোটামুটি তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করলাম এখন আলোচনা করবো অভিভাবকত্ব গার্ডিয়ানশিপটা কি গার্ডিয়ানশিপ অ্যারাবিক ওয়ার্ড হিডেন এটা অ্যারাব শব্দ থেকে ন্যাচারালি এই অভিভাবকত্ব বা গার্ডিয়ান শব্দটি এসেছে হিজনাত যেটা আমি বললাম অ্যারাবিক ওয়ার্ড এটা শব্দের অর্থ হচ্ছে লালন পালন বা তত্ত্বাবধান করা লালন পালন এবং তত্ত্বাবধান করা তত্ত্বাবধান দায়িত্ব আমরা আগেই বলেছি এই পৃথিবীতে মানুষের
চরিত্র বা বৈশিষ্ট্য বা পরস্পর নির্ভরশীলতা যেটা আমরা বললাম যে গোটা মানব সমাজকে পরস্পর নির্ভরশীলতা গোটা মানব সমাজকে দুই ভাগে ভাগ। আনএমপ্লয়েড একটা হচ্ছে নির্ভর দাতা, একটা হচ্ছে নির্ভরশীল। এই তাহলে এখন দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে নির্ভর দাতা, একটা হচ্ছে নির্ভরশীল। তাইলে গার্ডিয়ান শব্দের অর্থটা খুবই ব্যাপক, আর আবিধানিক অর্থে এটা বলা হচ্ছে সংরক্ষণ করা বা যত্ন করা, লালন পালন করে। তাই অভিভাবকগণ তাদের এই নির্ভরশীলদেরকে কেবল সংরক্ষণই করে না, তাদের যথাযথ যত্ন লাল করার মাধ্যমে বিকাশ সাধনের চেষ্টা করে। অভিভাবকগণ তাদের উপর নির্ভরশীলদের জন্য যে ভূমিকা পালন করে থাকেন তাদেরকে অভিভাবক। এটা ফাইনালি আমি এটা বলবো যে অভিভাবকত্ব মূলত অভিভাবক এবং তত্ত্বাবধানের দায়িত্বে তত্ত্বাবধানের দায়িত্বের একটা সংস্থা। অভিভাবক বলা হচ্ছে জিম্মার বিষয়কে যেটা সুরক্ষার উদ্দেশ্যে প্রকৃত এবং পরোক্ষভাবে দখলে রাখাকে বলা হচ্ছে তত্ত্বাবধান। তাইলে আমরা এই অভিভাবকত্বের সাথে আরেকটা শব্দ পেলাম যেটা হচ্ছে তত্ত্বাবধান। কেন অভিভাবক? আগেও বলছি, আবারও বলছি কেন এই নাবালককে যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই অভিভাবকদের প্রয়োজন। একজন নাবালক কিভাবে তার পরিবার তথা সমাজ বা তথা রাষ্ট্রের বা একজন গোটা বিশ্বের যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে উঠতে পারে সেই বিষয়টা নিশ্চিত করানোর জন্য হচ্ছে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হচ্ছে এই অভিভাবকদের প্রয়োজন। অর্থাৎ একজন নাবালকের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণেই হচ্ছে অভিভাবকদের অনস্বীকার্য দায়িত্ব। তাহলে আমরা আলোচনা করলাম কেন অভিভাবকত্ব আমরা বুঝলাম, কার জন্য অভিভাবক প্রয়োজন। আগেও বলছি, আবারও বলছি, কথা প্রসঙ্গে আগে এসে গেছে যে নাবালকের জন্য। তাহলে নাবালক হচ্ছে সেই ব্যক্তি যার বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি। অর্থাৎ যার বয়স এখন 18 বছর পূর্ণ হয়নি উনি হচ্ছে নাবালক। তাইলে কার জন্য আছে, কার জন্য সেটা বললাম নাবালকের জন্য প্রয়োজন। এখানে দুইটা জিনিস, এই যে অভিভাবকত্বটা কিসের বেলা করছে, নাবালকের বেলা কেন, কিসের নাবালকের কি জন্য? দুইটা জিনিস, একটা হচ্ছে শরীর, শরীরের অভিভাবক, সম্পত্তির অভিভাবক। দুইটা জিনিস, শরীর এবং ক্ষেত্রে এই অভিভাবকত্বের কার্যকলাপগুলো আসে। সম্পত্তি বলতে আবার মানে প্রশ্ন শুধু কজনের দুজন, একটা হচ্ছে স্তর, একটা হচ্ছে স্তর, আমরা পরবর্তী আলোচনা করব। তাইলে কার্যনির্বাহী যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে নাবালকটা কি, যার বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি। এবং এটা মুসলিম আইনের মোতাবেক কোনো কেউ বলতে গেলে 16 বছর, কেউ বলে 18 বছর, আর কেউ বলে 21 বছর। এগুলা ভেরি করে বিভিন্ন ক্ষেত্রে। দেখেন আমরা ধরে রাখবো যে 18 বছর বয়স হলে বয়স না হবে কিন্তু সেটা। তাহলে অভিভাবক কে হতে পারে? এই যে একজন লোকের শরীর এবং সম্পত্তির যে দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ করবে সে কে? সে অভিভাবক কে হওয়ার যোগ্য? তাইলে এই নাবালকের
রেখাবন সম্পত্তি যেটা বলা যেতে আর নিরাপত্তা তার কল্যাণকামিতা জন্যে নিকটতম ব্যক্তি হবে নাবালকের বিবাহ নিযুক্ত যে নাবালকের জন্য তার শরীর এবং সম্পত্তির জন্য সবচাইতে কাছে এবং যিনি একজন ভালো লোক তিনি নিযুক্ত পাশাপাশি তিনি কে হবে তিনি ওইরকম লোক হতে হবে তিনি সাবালক তিনি সুস্থ মনের অধিকারী যথাযথ পরিপালন বা প্রতিপালন সক্ষম তিনি নাবালকের কোনো প্রবলেম হলে পরে সেই প্রবলেম সৃষ্টি থেকে তাকে রক্ষা করতে পারবে ওই ব্যক্তি মূলত নাবালক হওয়ার জন্য এই নাবালক অভিভাবক হওয়ার জন্য এই অভিভাবক হওয়ার জন্য তিনটা জিনিসকেই কনসিডারেশন নিতে হবে একটা হচ্ছে প্রথমত মমতা এবং স্বভাবগত দিক থেকে তাকে ভালো হতে দ্বিতীয়ত সম্পর্কগত দিক বা আত্মীয়তা বা স্বভাবগত সম্পর্কগত এবং স্বভাবগত এই জিনিসগুলা একটা হচ্ছে মমতা চরিত্র এবং তার স্বভাবগত দিক আমাদের তোমার সম্পর্কগত এবং অবস্থানগত দিক সব বিবেচনায় নিয়ে তিনি কোয়ালিফাই করবে এই সমস্ত জিনিসগুলা তিনি নাবালকের অভিভাবক হওয়ার জন্য অভিভাবকের শ্রেণী কয় প্রকারের অভিভাবক হতে পারে অভিভাবক তিন ধরনের একটা হচ্ছে আইনত অভিভাবক একটা হচ্ছে অভিভাবক অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক একটা হচ্ছে কার্যত অভিভাবক ইংরেজি যেটাকে বলা হচ্ছে de facto guardian এই তিন ধরনের অভিভাবক আমাদের স্যার তিন ধরনের কি কি বলা যদি স্যার আরেকবার বলেন একটা হচ্ছে বললাম যে লিগ্যাল গার্ডিয়ান বা আইনগত বা স্বাভাবিক অভিভাবক লিগ্যাল হচ্ছে বৈধ আইনগত বা স্বাভাবিক দুই নম্বর হচ্ছে আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট তারা খালি মানে খালি তিন নম্বর হচ্ছে কার্যনির্বাহক অভিভাবক de facto গার্ডিয়ান এই তিন শ্রেণীর অভিভাবক এবং যিনি নাবালক যার শরীর এবং সম্পত্তি এইগুলাকে নিয়েই হচ্ছে আমাদের তাইলে আমরা অভিভাবক কত ধরনের পেলাম তিন ধরনের লিগ্যাল গার্ডিয়ান অ্যাপয়েন্টেড লিগ্যাল গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট de facto গার্ডিয়ান বৈধ বা আইনগত বা স্বাভাবিক অভিভাবক আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক আর কার্যনির্বাহী অভিভাবক তাইলে এই বৈধ অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ান যেটা বলা হচ্ছে উনি কে ওনারা মাত্র দুইজন এক নম্বর হচ্ছে পিতা দুই নম্বর হচ্ছে পিতার পিতা এই দুজনে মেইন লিগ্যাল গার্ডিয়ান বা আইনত বা প্রজ্ঞা এই ক্ষেত্রে আরো দুজন যোগ করা যেতে পারে যদি বাবা পিতা যদি কাউকে যদি অ্যাপয়েন্ট নিযুক্ত করে যায় বাবার পিতা দাদা যদি কাউকে অ্যাপয়েন্ট করে তার পক্ষে কাজ করার জন্য সেক্ষেত্রে ওই দুজন লোক বাবার মনোনীত বা দাদার মনোনীত লোক লিগ্যাল গার্ডিয়ান এটা হলো প্রাইমারি হচ্ছে দুইজন এক নম্বর হচ্ছে পিতা পিতার অবর্তমানে হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান মাত্র আমরা পেলাম কি দুইজন কেবলমাত্র দুইজন লোক নাবালকের সম্পত্তির স্বাভাবিক বা আইনগত অভিভাবক হতে পারে একজন হচ্ছে পিতা অপরজন হচ্ছে পিতার পিতা এবং ওরা ইচ্ছে করলে আগে বলছে ওরা ইচ্ছে করলে যে কাউকে একজন নিয়োগ দিতে পারে তাদের পক্ষে কাজ করার জন্য তারপর হচ্ছে তারপর কে কোন অভিভাবক আছে তারপরে
নম্বর আদালতের চলবে। অর্থাৎ কেন আদালত প্রতিনিধিত্ব কখন আসবে? যখন আইনগত অভিভাবকের অবর্তন, আচ্ছা বাস দায়িত্ব আবেদন করছে নাকি যখন পাচ্ছে আইনগত অভিভাবক নাই, তখন নাবালকের সম্পত্তির অভিভাবকের দায়িত্ব আদালতের উপর পড়ে। আচ্ছা আদালত যে কোনো ব্যক্তিকে এই অভিভাবক নিয়োগ করতে পারেন এবং এই ব্যাপারে আদালতের যে কোনো ব্যক্তি পারে, এটা আদালতের বিবেচনা এবং নির্দেশিত। হ্যাঁ এখানে দেখতে হবে যে শুধু নাবালকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নাবালকের মঙ্গল এবং তার কল্যাণ। আইয়ে 11টা দিকে করে আইয়ে নাবালকের পক্ষে যদি মঙ্গলজনক বা কল্যাণ যদি বিবেচিত হলে পরে আদালত তার আত্মীয় বা আত্মীয় অনাত্মীয় যে কোনো ব্যক্তিকে অভিভাবক নিয়োগ করে। শহরের আগে করে দূরে ঘুরে মারা যায় 3 নম্বর হচ্ছে কার্যনির্বাহী অভিভাবক, ইফেক্টিভ গার্ডিয়ান। কি? আচ্ছা, তাহলে ওনার উদাহরণ কি? আদালত প্রতিনিধিত্ব তাকে দিবে, সেটা এত সমস্যা কি এত কি করে গার্ডিয়ান এত কি করে কার্যনির্বাহী অভিভাবক লিখে আইনগত অভিভাবক, দুজন অভিভাবক পাইছে, একটা আইনগত অভিভাবক, একটা হচ্ছে আদালত প্রতিনিধিত্ব। ডিগ্রি দেন করতেছি অর্থাৎ আইনগত অভিভাবক বা আদালত ডিগ্রিতে ভর্তি হইছে অভিভাবক নিযুক্ত না হয়েও ভর্তি হইলে আর কি করা ভর্তি ড্রাইভিং শিখা আছে নাবালকের শরীর এবং মেকানিকের কাম শিখা আদালতের দায়িত্ব গ্রহণ করে তাকে বলা হচ্ছে কার্যনির্বাহী অভিভাবক বা ইফেক্টিভ গার্ডিয়ান। অর্থাৎ যিনি ন্যাচারাল গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান, মেসেজ আছে তুলে দিলে যিনি আদালত কর্তৃক নিযুক্ত গার্ডিয়ান, যিনি স্বেচ্ছায় এই নাবালকের গার্ডিয়ান হওয়ার জন্য ইচ্ছা করেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইচ্ছা পোষণ করে তাকে বলা হচ্ছে কার্যনির্বাহী অভিভাবক। তাহলে গার্ডিয়ানের কাজ কি? দুটা কাজ, নাবালকের শরীর এবং সম্পত্তি, এটা জিনিসের দেখভাল। হাতের মেসেজ তুলে দিলে এটা ব্যাপার উদাহরণ, এই নাবালকের কার্যনির্বাহী অভিভাবক তাহলে কি? এটা হচ্ছে মা বা মাতা, ভাই বা ভ্রাতা, চাচা বা অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন কার্যনির্বাহী হিসাবে গণ্য হতে পারে। তাইলে পিতা হচ্ছে আইনগত অভিভাবক, আর মা হচ্ছে কার্যনির্বাহী ডিফেক্টিভ গার্ডিয়ান। তাহলে এই দুজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, মা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান, হচ্ছে ডিফেক্টিভ গার্ডিয়ান। মায়ের এই ক্ষেত্রে মায়ের ওই গার্ডিয়ানশিপের আইনগত দিকে কোনো মূল্য নাই। আমরা আলোচনা করবো আস্তে আস্তে, তখন আমরা কষ্ট করলে না বুঝতে পারবো। তাহলে পিতাই হচ্ছে আইনগত অভিভাবক আর মা হচ্ছে এই তো কথা। এটা জেনে তোমাদের আন্দোলন লাগবে। মা জন্ম দিল, এটাকে পিতৃ না আমাদের শুধু পিতাই না পিতার সমাজে না, এটা মাতৃতান্ত্রিক সমাজে তো মাতৃতান্ত্রিক সমাজে তো মা নিজের গার্ডিয়ান হতে পারে, তাই না? তো হাতে পিতার সমাজে এখানে এরকম নাই। মা এটা দিকে কষ্ট মা বলবে আমরা শেষ করি, আমরা আলোচনা করি, তারপরে আগে কথা আলোচনা করবো। তাইলে আমরা 3 ধরনের অভিভাবক পেলাম। একটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান, একটা হচ্ছে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, এবং লিগ্যাল গার্ডিয়ান উদাহরণ দিয়েছি পিতা এবং শুধু পিতা বা দাদা। আর মনে করবে তাকে, আর ডিফেক্টিভ গার্ডিয়ান যিনি বললাম, যিনি লিগ্যাল গার্ডিয়ান না, যিনি আদালত অ্যাপয়েন্টেড বাই দ্য তাদের ওরা হচ্ছে ডিফেক্টিভ গার্ডিয়ান। আচ্ছা That can you
গেল এটা। তোমাকে ক্লিয়ার আছে তো? স্যার ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। আরো মাছ আছে। ছেলে হ্যাঁ বলো। তারা বুঝতে পারেনি ভাই আরেকবার যদি বলতেন স্যার। বুঝতে পারেনি হাতে রে কি বুঝতে বলা পারো যায় না? মানে হাতে বুঝতে রে পারো না না? তাহলে কর্তৃক ড্রাইভিং ট্রেনিং এর শিখালা বুঝছো ভালো করে আমাদের বুঝতে পারেনি তারপরে গেলে আমি তো আর আগাইতে পারবো না। টেকনিক্যালে কতগুলো ট্রেড কোর্স আছে আচ্ছা এগুলো পরে বলবো আবার। মেকানিক্যাল কাজ আসলে শেখায় তারপর এগুলো শিখালা এগুলো কোন শিখালে ক্ষেত্রে একজন বৈধ অভিভাবক চাইলে তুই যদি গাড়ি নাবালকের হস্তান্তর করতে পারে। আমার তো বুঝছো স্যার হেডিংটা আবার একটু বলবেন কোন ক্ষেত্রে? আর হাতে কর্ম কোন কোন ক্ষেত্রে একজন বৈধ অভিভাবক নাবালকের কোন দেশে? স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারে? তাইলে আমরা বলছি আর যে ড্রাইভিং যে কোনো অভিভাবক সময় লাগবে আর আমরা তো অভিভাবকত্ব বুঝছো জিনিসটা দুটো জিনিসের হাতে ব্যাপার। বইটা কি লাভ কি যে কি কোনো কি? মুহূর্তে ড্রাইভিং লাগবে ঠিক আছে এই জন্য শরীর ও সম্পত্তি সম্পত্তি গুড থ্যাংক ইউ শরীর এবং সম্পত্তি। তাইলে এখানে প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে একজন বৈধ অভিভাবক নাবালকের স্থাবর এবং সম্পত্তি আর এটা স্থাবর সম্পত্তি হস্তান্তর মেসেজ করে? হারা দে জায়গা পরীক্ষা করে কি মানে শরীর একটু তুমি যে বললা কিসের বেলা প্রযোজ্য নাবালকের কিসের বেলা কম্পিউটারে পোস্ট শরীর এবং করে দিলে শরীর এবং সম্পত্তি আবার কম্পিউটারে আর শহরেতে কার নেতা কি একটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে ভর্তি করা দিলে মেসেজ তুলে দিলে স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি। তাইলে সেটাই বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে একজন বৈধ অভিভাবক নাবালকের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে? কোন অভিভাবক? কোনো বাদ নাই তার বৈধ অভিভাবক। বৈধ অভিভাবক বুঝতে পারছেন? হ্যাঁ জেনারেলি স্বাভাবিকভাবে নাবালকের সম্পত্তি হস্তান্তর করা হয়। সুতরাং যে সকল ক্ষেত্রে হস্তান্তরের অনুমতি আছে আবার সে সকল ক্ষেত্রে নানা প্রকার বিধি দিতে পারে। এই যে হস্তান্তরের ক্ষমতা প্রধানত এই অভিভাবকদের প্রকৃতির উপর নির্ভরশীল। আর হেরে দেখি লাভ কি আর হেরে ডিসিশন লতে আইবো না উনি কি লিগ্যাল গার্ডিয়ান? না উনি কি Legal guardian তো আত্মীয় লাভ কি? ডিফেক্টিভ গার্ডিয়ান? না উনি গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই হ্যাঁ লিগ্যাল গার্ডিয়ান। ঠিক আছে এই সম্পত্তি হস্তান্তরের বেলায় সবার কিন্তু সেই গার্ডিয়ান লাভ নাই এইজন্য তিন ক্যাটাগরি আমরা গার্ডিয়ানের কথা বললাম সবার সেই ক্ষমতা নাই। কারণ হেরে আমরা হচ্ছে শুধু বৈধ অভিভাবক এই ছোট এমনি সুবিধা নিজে দিতে বৈধ নাবালকের একটা বিকেলে কি জবাব দিতে কোন সময় লাগে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে কিছু ক্ষেত্র আছে যে সম্পত্তি হস্তান্তর করতে পারে বৈধ লিগ্যাল গার্ডিয়ান। কখন পারে? এমনি নাই সম্পত্তি হস্তান্তর করতে পারে না পারে। কিন্তু কিছু কিছু আছে হ্যাঁ ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো কি কি? এক নম্বর বলছে যে সম্পত্তির দ্বিগুণ যদি সম্পত্তির মূল্য যদি দ্বিগুণ হওয়া যায়। নাই আমার একটা জমির দাম তো বলা হয় না বলে যতক্ষণ খাওয়াইতে পারবি ততক্ষণ তাইলে সেই ক্ষেত্রে আর হ্যাঁ তো কি হচ্ছে একটা লোক 10 লক্ষ টাকা দিয়ে দ্বিগুণ দামে কেন কিনবে? আর হ্যাঁ তো কি হচ্ছে হাকবা আমার প্রয়োজন যদি থাকে আমার পাশের বাড়ি আমার খুব দরকার যেটা জায়গা আছে সেটা বিক্রি হচ্ছে হাগলানি সোজা আমার সম্পত্তি বিক্রি করতেছে। আমার যেহেতু প্রয়োজন আমার সম্পত্তি 5 লাখ টাকার জায়গা বুঝতে রাজি নয় হ্যাঁ যে বুঝে না হ্যাঁ নিয়ে না বুঝছে বলতে সেই রকম যদি আপনার করলো কেউ যে হাতে যে বুঝে না নিয়ে না তুই এদের এই ক্ষেত্রে এরকম যদি আমার পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে সম্পত্তি যদি দ্বিগুণ দাম যদি পাওয়া যায় তাহলে এই সম্পত্তি হাতে হাতে আরো দুই নম্বর হচ্ছে নাবালকের ভরণ পোষণ।
নাবালকের ভরণ পোষণের জন্য যদি টাকার যদি বিশেষ প্রয়োজন হয় এত গেলি মোটামুটি করতো না সেক্ষেত্রে পাঁচ নাবালকের দিলে সম্পত্তি বিক্রয় করা ছাড়া আর কোনো উপায় যদি না থাকে সেক্ষেত্রে বৈধ অভিভাবক নাবালকের সম্পত্তি এটা তো বাস্তব তারপর তো সম্পত্তি বাঁচার জন্য যেগুলো দরকার সেই ক্ষেত্রে প্রয়োজন হলে ভরণ একটা পোষণের জন্য রুমই যদি তো টাকা থাকতো, প্রয়োজন হয়, সমস্যা কি? সেক্ষেত্রে তার সম্পত্তি বিক্রয়। 3 নাম্বার হচ্ছে ব্যাকবোর্ডে জানা থাকে এনে দেখবো এনে তিন বা একটা জানা রুম থাকে। করে দিলে আর দেখবি যে দরজা বন্ধ করে আর দিতে যদি নাবালকের যদি খাইবো বা জানা থাকে মোবাইল লিখবো সেই ক্ষেত্রে এটা কমন রুম করে দিলে দেখবি যে আরেকটা চেষ্টা করলে হাতে জামানটা চেঞ্জ সেক্ষেত্রে সম্পত্তি বিক্রয় করা যাবে। এতে ব্যাগেন শিখতে হতো নসিক 4 নম্বর হচ্ছে আয়ের চেয়ে যে ব্যয় বেশি হয়। একটা সম্পত্তি আছে হ্যাঁ আদেশান দিয়ে দিলে তো যে এটা আয় এটা ইনকাম আদর তার থেকে মেইনটেন্স অনেক বেশি হবে। ইয়া সিঙ্গেল বন্ধু তোটা বুঝ দিও এরা হইলা যে আয়ের চেয়ে ব্যয় যে বেশি হয় সমস্যা। যদি লুজিং মানে দরজন লগে থাকি সেক্ষেত্রে বুঝ দিও নাবালকের সাথে উক্ত সম্পত্তি বিক্রয়। শহর থাকতে আস্তে আস্তে সালামে দিব হ্যাঁ লাতিশটা খালি কিন্তু উইল করে যায়। লাতিশটা খাইলে লাগলি শহরে ঠিক শহরে যে ব্যক্তি যদি উচিত থাকে লাতিশটা খাইতে দিব এটা উচিত এটা যদি স্যাটিসফাই করা লাগে সেই স্যাটিসফাই করার জন্য হ্যাঁ প্রয়োজনের ক্ষেত্রে নাবালকের সম্পত্তি বিক্রয় করে। এটা খোঁজ লাগাইতে পারি কারণ আমরা হচ্ছে সম্পত্তিতে ধ্বংসাবাদ প্রাপ্ত হয়ে যায়। এটা কিরকম যে নাবালকের এমন একটা সম্পত্তি আছে যেটা ক্রমাগতভাবে যেমন নদীর পারে বা এটা 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 ভাঙনের কবলের মধ্যে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে নাবালকের সাথে ওই সম্পত্তি বিক্রয় করা যাবে। হ্যাঁ 7 নম্বর হচ্ছে সম্পত্তি যদি কেউ যদি অন্যায়ভাবে যদি হ্যাঁ দখল করে অন্যায়ভাবে যদি কেউ যদি নাবালকের সম্পত্তি যদি কেউ যদি দখল করে ফেললো বা এটা যদি অন্যের দখলে যদি চলে যায় বা সম্পত্তি যদি গ্রাস করে থাকে করে ফেলে তাই করে এবং সেই ক্ষেত্রে যদি ঠিক আছে তাহলে আমি দেখি সম্ভাবনা যদি না থাকে তাহলে পরে ওই সম্পত্তি বিক্রয় করা যাবে। 8 নম্বর হচ্ছে খারাপ অর্থদান। যদি কোনো ট্যাক্স থাকে সম্পত্তি স্থাবর সম্পত্তি যদি কোনো কর বা খাজনা যদি বাকি থাকে এবং সেই বাকি টাকা খাজনার জন্য হ্যাঁ সম্পত্তি বিক্রয় করে পরিশোধ করা যায়। এই যে 7-8টা পয়েন্ট আমরা বললাম কি বললাম যে সম্পত্তির মূল্য যদি কিন্তু পাওয়া যায় মরেও নাবালকের ভরণ পোষণ জন্য যদি সব টাকা লাগে ঋণ বা জানা যদি পরিশোধ করতে হয় আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় দাম সম্পত্তি ওই জায়গায় যদি সম্পত্তি দান করা হয় সেক্ষেত্রে যদি ওই উইল স্যাটিসফাই করার জন্য সম্পত্তি বিক্রি করতে পারবে বাগে মিলে নোয়ারি যদি ধ্বংসপ্রাপ্ত হওয়ার বা ক্ষয়প্রাপ্ত হওয়ার যদি সম্ভাবনা থাকে সম্পত্তি যদি কেউ যদি অন্যভাবে যদি গ্রাস করে ফেলে আর সম্পত্তি কর বাকি থাকে এবং সে কর মেটানোর জন্য দরকার হবে সম্পত্তি হ্যাঁ লিগ্যাল গার্ডিয়ান হ্যাঁ। সম্পত্তি। তারপর আমরা আলোচনা করবো যে কখন কার্যনির্বাহী অভিভাবক নাবালকের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করা হবে কার্যত অভিভাবক। আমরা এখন আলোচনা করলাম লিগ্যাল গার্ডিয়ান, এখন আমরা আলোচনা করছি কার্যত অভিভাবক আর নাবালকের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করার ক্ষমতা আছে। হ্যাঁ বলবো না আদালত আদালত সেখানটা তো আদালত কর্তৃক অভিভাবক আদালতের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করার ক্ষমতা আছে। আদালত কর্তৃক অভিভাবক সম্পত্তি হস্তান্তর করার শুধু একমাত্র পারে লিগ্যাল গার্ডিয়ান, এটা আমরা তখন আলোচনা করি। আদালত কর্তৃক অভিভাবক তার সাধারণত জেনারেলি নাবালকের সম্পত্তি বিক্রয় করার ক্ষমতা নেই, কিন্তু প্রয়োজন আদালত আদালতের পূর্ব অনুমতি নিয়ে নাবালক বিক্রি করতে পারে, কোর্টের পারমিশন নিয়ে সে বিক্রি করতে পারে। অর্থাৎ এটাই বোঝা গেল যে কোর্টের পারমিশন ছাড়া আদালত কর্তৃক নিযুক্ত গার্ডিয়ান তার সম্পত্তি হস্তান্তর করতে পারে। আবার পাশাপাশি তিনি আবার এরকম সম্পত্তির 5 বছরের বেশি কালের জন্য উনি আবার ইজারা দিতে পারেন বা ভাড়া দিতে পারেন। এই দুটাই তার থেকে আদালত কর্তৃক অভিভাবক
জেনারেলি সম্পত্তি হস্তান্তর করার অধিকার নেই, ক্ষমতা নেই, বাট প্রয়োজন বোধে যদি আদালতের পারমিশন নিয়ে সেক্ষেত্রে উনি সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং 5 বছরের বেশি উনি কোনো সম্পত্তি বিক্রয় দেওয়ার ক্ষমতা আদালত কিন্তু ওইভাবে সম্পত্তি হস্তান্তরের ব্যাপার বিক্রয়ের ক্ষমতা। তারপর আমার আশা করি অভিভাবকের নাম আমাদের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করার ক্ষমতা আছে কিনা। স্যার কোন স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষমতা কার্যের নির্বাহী অভিভাবকের নাই। এই কিন্তু হস্তান্তর আগামী বৈধ এবং ঠিক আছে তাহলে কে লিখে যদি হারাতে মানে আমরা বুঝতে পারলাম যে না ইফেক্টিভ গার্ডিয়ান বা কার্যত অভিভাবক কোনো কারণে কোনো অবস্থায় সম্পত্তি হস্তান্তর করা শুধু অস্থায়ী প্রকাশ প্রকাশ সেই ক্ষেত্রে কিছু থাকে তাইলে তার পোশাক আশাক চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ইমুভেবল প্রপার্টি করতে তাহলে আমরা এই 3 শ্রেণীর অভিভাবকদের এই 3 গুণের ক্ষমতা যদি আমরা পর্যালোচনা করি তাহলে সব শ্রেণীতে ক্ষমতা বেশি কার? বাবার। ঠিক আছে তাহলে বড় কারেন্টলি হচ্ছে আচ্ছা স্যার, কার্যত অভিভাবকতার কখন নাবালকের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন বলতেন? অভিভাবক বলবি গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট। না একদম স্যার, মানে কার্যত অভিভাবক বলছে যে ওই সম্পত্তি মানে ওই ইমুভেবল প্রপার্টি মানে স্থায়ী এবং অস্থায়ী দুজনের সম্পত্তি বললাম না, ইমুভেবল প্রপার্টি যেগুলো আছে থাকে তাইলে সেগুলো সে বিক্রি করতে পারে। তাও বেসিক প্রয়োজন, বাচ্চার জন্য, ভরণ পোষণের জন্য, ওষুধ বিসুখ হলে পরে তার চিকিৎসার জন্য সে অস্থায়ী সম্পত্তি, সে স্থাবর সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সে বিক্রি করতে পারে, স্থাবর সম্পত্তি সে বিক্রি করতে পারে। তাহলে আমরা যদি এখন পার্থক্য যদি বিশ্লেষণ করি যে আইনগত অভিভাবক এবং কার্যত অভিভাবকের যদি পার্থক্য আলোচনা করি তাহলে আমার মনে হয় জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দুটো দিলে বুঝছেন ডিসটিংশন বিটুইন দি ডিফেক্ট দি জুরে এবং ডিফেক্ট আইনত এবং কার্যত শ্রেণীগত পার্থক্য তারা দেখব। তাইলে আমরা পাইটা এবং পিতার পিতা বা তাদের মত আই মামা বা কার্যত অভিভাবক হতে পারে শ্রেণীগত তাহলে আইনত হচ্ছে পিতা আর ডিফেক্ট হচ্ছে কার্যত ইজুরে এবং ডিফেক্ট সম্পত্তি হস্তান্তরের প্রশ্নে তাহলে স্থাবর সম্পত্তি নাবালকের প্রয়োজন, স্থাবর সম্পত্তি নাবালকের জন্য কিছু কিছু ক্ষেত্রে হস্তান্তর করতে পারে কে? সম্পত্তি হস্তান্তর করতে পারে কে? কিন্তু কার্যত অভিভাবক নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে। এটা হলো সম্পত্তি হস্তান্তরের বেলায়। অস্থাবর সম্পত্তির বেলায় আইনত অভিভাবক অস্থাবর সম্পত্তি বিক্রি করতে বা বন্ধ করতে পারে, কিন্তু পক্ষান্তরে নাবালকের আবশ্যিক প্রয়োজনে
যেটা আমি আগে বলছি, অন্ন বস্ত্র বা চিকিৎসা এর জন্য নাবালক সম্পত্তি অস্থাবর সম্পত্তি সে বিক্রি করতে পারে। 4 নম্বর হচ্ছে ওই অভিভাবক নিয়োগের প্রশ্ন, মানে আইনগত অভিভাবক পিতা ইচ্ছে করলে আরেকজনকে অভিভাবক নিয়োগ করতে পারে, কিন্তু কার্যত অভিভাবক অপর কোনো অন্য কাউকে অভিভাবক নিয়োগ দিতে পারে না। এই এই যে একটা প্রশ্ন আমরা একটা জিনিস আমরা আলোচনা করলাম, difference between the legal and the effective guardian বা de jure এবং defective guardian এর মধ্যে পার্থক্য বললাম, এই জন্য যে একটু ভালো করে একটু বুঝাই। কখন একজন মাতা সন্তানের বিজনেস দাবি করতে পারে? কখন একজন মাতা সন্তানের বিজনেস দাবি করতে পারে? বিজনেস হচ্ছে এটা আরবি শব্দ, বাংলায় বলি, ইংরেজিতে আমরা বলি। বিজনেস হচ্ছে এটা কি বলবো, তত্ত্বাবধান। আমাদের হানাফি আইন অনুসারে একজন মা স্ত্রীর বেলায় আমাদের বলছি আমরা নাবালক, সে কে হতে পারে, সে ছেলে হতে পারে, সে মেয়ে হতে পারে, সে পুত্র হতে পারে, সে কন্যা হতে পারে। তাইলে স্ত্রীর বেলায় বলছে একজন মা সন্তানের হিজরাতের অধিকারী যদি হয় ছেলের বেলাতে 7 বছর পর্যন্ত, আর কন্যা সন্তান যদি হয় সেক্ষেত্রে মনে হচ্ছে মা সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত। কথাটা বুঝে নিই, ছেলের বেলায় 7 বছর, মেয়ের বেলায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত। তাইলে আমাদের মধ্যে অনেক সময় একটা ভুল ধারণা সৃষ্টি হয়। হাজব্যান্ড এন্ড ওয়াইফ যদি ডিভোর্স সেপারেশন হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় বা তাদের মধ্যে ডিসোলিউশন মিলে যায়, তাহলে তখন সেই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে কন্যা সন্তানদেরকে নিয়ে বাবা বলে আমি নিয়ে যাবো, মা বলে আমি নিয়ে যাবো, আমার ছেলে আমার মেয়ে। কিন্তু আইনগত ব্যাখ্যা হচ্ছে মা যত বেশি চিন্তা না কেন, ছেলের বেলায় হচ্ছে 7 বছর পর্যন্ত মা 7 বছর অব্দি মেয়ে তার মায়ের সাথে, ছেলে তার মায়ের সাথে থাকতে হবে, আর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে তার মার সাথে থাকতে হবে। তার পরবর্তীতে 7 বছর পার হয়ে গেলে পরে ছেলে অটোমেটিক্যালি বাবার কাছে যাওয়ার জন্য বাবা তার অধিকারী হবে তার ছেলেকে। এটা একটু আপনার মেয়েরা অনেক সময় ভুল করে যে আমার মেয়ে আমার জন্ম দিলাম, আমি করলাম, আমি আইন বলে ছেলের বেলায় 7 বছর, মেয়ের বেলায় তারপরে এখানে মেয়ের প্রাপ্তবয়স্ক বলতে আমরা কি 18 বছর ধরে নেব? 18 বছর ধরে নাও, 18 বছর ধরো বা তুমি এমনি তো অ্যাকচুয়ালি এই জিনিসটা গার্ডিয়ানশিপের ব্যাপারটা 3টা আইন আছে। একটা হচ্ছে মুসলিম আইন, একটা হচ্ছে গার্ডিয়ানশিপ অ্যাক্ট অনুসারে, আর একটা হচ্ছে শরিয়া আইন অনুসারে। শরিয়া আইন অনুসারে বলে 15 বছর, মুসলিম আইনে বলে যে এটা প্রাপ্তবয়স্ক ইউবাটি না হওয়া পর্যন্ত, যৌবন প্রাপ্ত না হওয়া পর্যন্ত। আর ও আরেকটা আছে যে কোনো শিশু যদি ভোটের আন্ডারে থাকে তখন তার বয়স 23 বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া। এই 3-4টা প্রশ্ন আছে, তারপর আমরা ধরে নেব যে যা প্রাপ্তবয়স্ক বলছি আমরা 18 বছর আমরা ধরে নেব। তাহলে আমরা এখন আলোচনা করি যে একজন মাতা সন্তানের হিজরত দাবি করতে পারে, সেটা আমরা আলোচনা করব। তারপরে পুত্রের বেলায় 7 বছর, মেয়ের বেলায় 7 বছর। তাহলে মাতার অবর্তমানে কোন কোন মহিলা আছে নাবালক সন্তানের অভিভাবক করতে পারার জন্য জরুরি? মা যদি না, সেক্ষেত্রে কে? সেক্ষেত্রে বলছে মাতার অর্থাৎ নানি, দাদি, তারপর হচ্ছে আপন বোন, তারপর হচ্ছে বই পিতৃ মানে স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, তারপরে খালা, ফুফু, এরাই মাতার অবস্থানে এরাই যুক্ত হচ্ছে।
দেখলো মাতার অবদানে কোন কোন আত্মীয়-স্বজন তার আলোচনা করলাম। আবার বলছে মা তার নাবালক সন্তানের অভিভাবকত্বের অধিকার হতে কোন কোন ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। মা এই যে তার যে লিগ্যাল গার্ডিয়ান যে আছে সেটা কোন কোন ক্ষেত্রে মা তার অধিকার হারাবে, ওখানে কি কন্ডিশন আছে, কি আছে, কি বলা হচ্ছে যে মায়ের যদি অন্য জায়গায় যদি বিয়ে হয়ে এবং সেই বিয়ে যদি উপরিত লোকের সাথে বিয়ে হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে মা তার অধিকারটা হারাবে। উপরিত লোক বলা এদের নেই, কোনো আত্মীয় স্বজনের মধ্যে যদি মায়ের বিয়ে হয়ে থাকে বলা হচ্ছে আত্মীয় একটা আন্তরিকতা ভালো থাকবে, এটা মানবিকতা বেশি থাকবে, সেদিন ওই ছেলে ওই মেয়ের সাথে বা ওই জামাইয়ের সাথে ওই জামাই বিয়ে। কিন্তু বলা যায় যেটা আননোন পার্সন হয়, থার্ড পার্সন মানুষ ওই লোকের দ্বারা যেন সেখানে বলা হচ্ছে যে মা যদি মহরম বেঁধে অন্য কাউকে যদি বিয়ে করে তাহলে সেক্ষেত্রে বলবে সে তার অধিকার হারাবে। দুই হচ্ছে শিশু নাবালকের যদি বিবাহ বহাল থাকা অবস্থায় যদি অন্য বসবাস করে, বিবাহ বিদ্যমান বরাবর কিন্তু মা অন্য জায়গায় রাখে। 3 নম্বর হচ্ছে মা যদি নৈতিকতা জীবনযাপন করে তাহলে সেক্ষেত্রে তার অধিকার হারাবে। এবং তিনি যদি শিশু যদি 4 নম্বর হচ্ছে শিশু যদি উপযুক্ত বা যত্ন নিতে যথাযথ যত্ন নিতে যদি অবহেলা করে সেক্ষেত্রে অধিকার হারাবে। আর সর্বোপরি লাস্ট দিন মা যদি ধর্মান্তরিত হয়ে যায়, অন্য ধর্মে যদি দীক্ষিত হয়ে যায়, সেখানে তার এই শিশু সন্তানের অভিভাবকের অধিকার হচ্ছে সে জানি কি বললো। আচ্ছা স্যার, এখন যদি মা সন্তান সহ অন্য জায়গায় থাকে, ডিভোর্স হয় নাই বা সেপারেশন হয় নাই, হাজবেন্ডের মানে ব্যবহারের কারণে হাজবেন্ডের থাকতে হবে না, কিন্তু সহ মা অন্য জায়গায় থাকতে হবে। হ্যাঁ, যদি সঙ্গত কারণে হয়, সঙ্গত কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে তারপর আছে কি একজন মাতায় অধিকার দাবি করতে পারে। একটা মাতার অবস্থান বললাম, মা তার নাবালক সন্তানের অধিকার করতে ক্ষেত্রে বঞ্চিত হতে পারে, ক্ষেত্রে আলোচনা করছি। নেক্সট আলোচনা করবো অবৈধ সন্তান হেফাজতের দায়িত্ব কার উপর করতে হবে। অবৈধ সন্তান, অবৈধ সন্তান বলতে আমরা কি বুঝি? যার সন্তান বিবাহ, যার সন্তান মানে বিবাহ বহির্ভূত ভাবে যদি কোনো সন্তান যদি জন্ম লাভ করে তাহলে বলা হচ্ছে সেক্ষেত্রে হলো সেই সন্তানের দায়িত্বকারী কার উপর করতে হবে। অনেক সময় এটা হতে পারে না, তখন বলা হচ্ছে যে এইরকম যদি ঘটনা যে অবৈধ সন্তানের দায়িত্ব তখন হেফাজত দায়িত্ব তার মা বা তার মায়ের আর আত্মীয়স্বজনের উপর। এই অধিকারটা তার মা, সন্তানের মা এবং তার আত্মীয়স্বজন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জন্মের বৈধতা এবং স্বীকৃতি। তখন ওই কথা কিছু আলোচনা আমরা করেছিলাম এগুলো নিয়ে। অতএব যদি এরকম যদি অবৈধ বাবা যেটা অবৈধ যদি কোনো সন্তান যদি জন্ম লাভ করে তাহলে সেই ক্ষেত্রে সেই সন্তানের হেফাজতের দায়িত্ব তার মা বা মায়ের ঘরে একটা ওয়ার্ড আছে বলা হচ্ছে লেটিন ওয়ার্ড। কি এটা বলা হচ্ছে যে এটা অনেক সময় টিকে আসতে পারে, যেটা এটা আলোচনা গার্জিয়ান অ্যাট লিটেন হচ্ছে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিচারাধীন মামলায় নিযুক্ত গার্ডিয়ান লিডার এটার বাংলা হচ্ছে পরবর্তী বন্ধু। কোন নাবালকের পক্ষে আপোষ কার্যকরী করে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পূর্ণ ক্ষমতার অধিকারী বলা হচ্ছে গার্জিয়ানের লিডার।
অর্থাৎ মামলা চলাকালীন অবস্থায় যদি মানে নাবালকের পক্ষে যদি কোনো আপোষ কার্যকারিতা করতে চায়, তাহলে যেই লোক এই কাজটা সমুদায় করবে তাকে বলা হচ্ছে গার্ডিয়ান অ্যাডলিডার, হ্যাঁ এবং সে তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে, সেই জন্য সে কাজ ডিসকাউন্ট মানে ছাড় করতে চায়, তাহলে সে করছে। হ্যাঁ ডিসকাউন্ট কি করছে ইয়ে করছে মিক্স করছে তারপর আমরা আশা করবো যে VIN সম্পত্তি হস্তান্তরের ফলাফল। COUNT সম্পত্তি হস্তান্তরের ফলাফল মানে কিরকম? ওই স্যার গার্ডিয়ান অ্যাডলিজম তো বুঝি নাই স্যার, আবার একটু বলবেন? বিচারাধীন মামলায় নিযুক্ত গার্ডিয়ান লিডার মাইচের বাংলা হচ্ছে পরবর্তী বলবে আর ডিসকাউন্ট কোন নাবালকের পক্ষে আপোষ কার্যকর করে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পূর্ণ অধিকারী ব্যক্তি। তারপর হচ্ছে কেউ যদি সম্পত্তি ফলাফল বা আলোচনা করবে যে ডিফেক্টিভ গার্ডিয়ান কার্যত অভিভাবক সম্পত্তি হস্তান্তর করলে এটা ফলাফল ছিল। কার্যত অভিভাবক সম্পত্তি হস্তান্তর করতে পারে? জি না স্যার, অস্থায়ী সম্পত্তিগুলো হস্তান্তর করতে পারবে। কোনো অবস্থাতে কোনো কালে একজন কার্যত অভিভাবক তার সম্পত্তি হস্তান্তর করার কোনো ক্ষমতা অভিভাবকের নাই। এই অবস্থায় কোনো গার্ডিয়ান ডিফেক্ট গার্ডিয়ান বা কার্যত অভিভাবক যদি সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সেটার ফলাফল কি হবে? তাহলে সেটার ফলাফল বাতিল। যে গার্ডিয়ান এটা ফলাফল এই আইনগতভাবে এবং পরবর্তীতে শিশু যখন নাবালক যখন সবালক হয়ে সম্পত্তি যখন ক্লেম করবে, তখন সে সম্পত্তি ফেরত পাবে, যেহেতু তার বা তার দিকে ডিফেক্টিভ গার্ডিয়ানের সম্পত্তি হস্তান্তরে কোনো ক্ষমতা। মাতার তত্ত্বাবধানাধীন শিশুর ভরণ পোষণের জন্য একটা আছে হিজরাত এবং উইলিয়াম। একটা আমরা আলোচনা করতাম হিজরাত, মানে হচ্ছে আমরা বলছি তত্ত্বাবধান। একটা আছে উইলিয়াম, এটা একটা পরীক্ষা হয়তো অনেক সময় আসতে পারে। হিজরাত এবং উইলিয়াতের মধ্যে বলতে কি বুঝো বা পার্থক্য কি? হিজরাতটা হচ্ছে এক কথা আমরা বলি, হিজরাতটা হচ্ছে মাতার অধিকার, আর উইলিয়ামটা হচ্ছে পিতার অধিকার। কি সেন্টেন্স পড়ে, কি শব্দ পড়ে এগুলো? দুইটাই কিন্তু আরবিক ওয়ার্ড। বলে কি সিঙ্গুলার প্লুরাল না ম্যাসকুলিন ফেমিনিন কি? জেন্ডার ম্যাসকুলিন এরকম? ফেমিনিন মুসলিমের বিধান মতে 7 বছর পর্যন্ত পূর্ণ হয় নাই এই হচ্ছে কোন তুই যে ভাগ শুরু ধরে রাখছিস না এইরূপ পুত্র, এবং বয়সন্ধিকালে মানে উপনীত হয় নাই এইরূপ কন্যা শরীরের হিজরাতের অধিকারী। আমরা আগে বলি বিআইএস না না ছেলের বেলায় 7 বছর, মেয়ের বেলায় the by count এটা মিস বছর করা হবে। এটা তার শরীরের অধিকার, ব্যারনের চেয়ে উচ্চ হিজরাতের অধিকারী হচ্ছে মা। ভাই কাউন্ট প্লিজ অত স্ত্রী তার স্ত্রী মা যদি এটা ডিভোর্স হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই অধিকার এটা অব্যাহত থাকে। এটা হচ্ছে যে কি ব্যারনের চেয়ে উচ্চ আর তার এই অধিকারকে বলা হচ্ছে বা বাই কাউন্ট। এটা হচ্ছে ইংরেজদের একটা মাতার এই অধিকারকে বলা হচ্ছে পুরুষদের একটা পদবি। বুঝা গেছে? কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে মা কোনো অবস্থায় কোনো কালে সন্তানের স্বাভাবিক অভিভাবক আছে এদের তাহলে মধ্যে মা কি? তাহলে সেক্ষেত্রে মা শুধু সন্তানের অভিযোগ হেফাজতকারী, রক্ষক। তার এই তাকে বাই কাউন্ট মাত্র বলা হয়। আর এটাই হলো স্ত্রীকেও বলা হয় বাই কাউন্ট। অভিভাবক। বুঝা গেছে? এটা হলো হিজরাতের হিজরাত আমরা আলোচনা করি। আর উইলিয়াম হচ্ছে যেটা একটা বলো, এটা হলো পিতা। এরকম সেটা হিজরাত। আমরা প্রথমে বলছি নাবালক সন্তানের প্রাথমিক এবং স্বাভাবিক অভিভাবক হচ্ছে কে? কে? পিতা। তাহলে মাতার যে হেফাজতের যে অধিকার আছে, এই মাতার হেফাজতটা কিন্তু এটা পিতার
কন্ট্রোলে, পিতার নিয়ন্ত্রণ সাপেক্ষে বলবো। জোরে কর মাতা শুধু কাজ কি তাইলে মাতা শুধু তাদের দেহের হেফাজত করবে, হেফাজত করবে। আর গেলে সম্পত্তি তত্ত্বাবধানের কোনো অধিকার মায়ের নাই। কিন্তু সম্পত্তি তত্ত্বাবধান সহ নাবালকের সকল কিছুর উপর পিতার নিয়ন্ত্রণ থাকে এবং তিনি এগুলো করতে হবে। এই যে পিতার যে অধিকার, এই অধিকারকে বলা হচ্ছে উলিয়া। বুঝতে পারছি জিনিসটা? হিজরাত এবং উলিয়াতের মধ্যে পার্থক্য। হিজরাতটা হচ্ছে সঙ্গে বোঝার জন্য, মনে রাখার জন্য বললাম, হিজরাতটা হচ্ছে মায়ের অধিকার, আর উলিয়াতটা হচ্ছে পিতার অধিকার। মায়ের অধিকারটা হচ্ছে, আমরা যদি ডিফারেন্সটা একটু আলোচনা করি, মায়ের অধিকারটা হচ্ছে কম সীমিত, আর পিতার অধিকারটা হচ্ছে অনেক বড়। পিতার অধিকারটা হচ্ছে মায়ের অধিকারটা হচ্ছে পিতার আবার নিয়ন্ত্রণ সাপেক্ষে। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন হিজরাত এবং উলিয়া। তারপরে আমরা আরে পিতাও কি, মা যেমন যোগ্যতা হারায়, মার মানে ডিফেক্টিভ গার্ডিয়ান হওয়ার, সেই ক্ষেত্রে পিতারও কিছু আবার অযোগ্য হওয়ার ব্যবস্থা আছে, কিছু কিছু ক্ষেত্র আছে। পিতা যদি অসৎ চরিত্রের হয় এবং মায়ের প্রতি যদি, স্ত্রীর প্রতি যদি নিষ্ঠুর হয়, এক। দুই হচ্ছে অভ্যাসগতভাবে যদি মদ্যপান করে বা অধার্মিকতা অবলম্বন করে। তিন, শিশুদের প্রতি যদি নিষ্ঠুর হয়, যদি খুবই গরিব লোক হয়, অসম্ভব দরিদ্রতা, এবং যদি নাবালকের যদি বরং যদি অবহেলা করেন, এইসব কারণ হইলে পরে তার অভিভাবকের যোগ্যতা থেকে। তাইলে নেক্সট আমরা আলোচনা করবো। এইসব আলোচনা করার শেষে একটা মনের মধ্যে একটা কষ্ট সবার আসছে, বিশেষ করে আমাদের মহিলা স্টুডেন্ট যারা আছে তাদের মনে এটা মাথার, এটা কোন ধরনের কথা? এই আগে কয়েকবার এটা আমারও, আমি মেয়েদের মায়ের সব পার, পিতার ঔরসে মায়ের গর্বে 9 মাস 10 দিন ধারণ করার পরে, আবার এটা জন্ম হওয়ার পরে লালন পালন করার পরে 3-4 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে সেই ছেলে বা মেয়ের উপর তার কোনো অধিকার নাই। তুমি দুঃখিত। তাইলে এই সংক্রান্তে যে মায়ের যে শোচনীয় অবস্থা, আর যে অধিকার নাই, সীমিত অধিকার, এই ব্যাপারে তোমার পরামর্শ কি? প্রশ্ন আসতে পারে, কি সাজেশন দেবো? এটা তো ন্যাচারাল যে মায়ের, তোমার আমরা তো আগে শিশুর বেলায় একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক ভালোবাসায় মাতারই থাকতে পারে, এটা একটু অস্বীকার করতে পারবে। তদুপরি শিশু এই সম্পত্তি সংক্রান্তে সেটা বলবো না, কিন্তু ইসলামের মহিলাদের খুব গুরুত্ব দিয়েছে। সন্তানের মায়ের পদ বলে সন্তানের বৃহৎ, এবং মায়ের গুরুত্ব সাংঘাতিকভাবে ইসলাম দিয়েছে, প্রদান করেছে। কিন্তু দিয়ে থাকলেও এই যে আমাদের যে আইন আছে, যে মুসলিম আইন যেটা, হানাফি আইন যেটা আছে, সেই আইনটার সাথে আমি মনে করি ওই কথার সাথে এটা একটা সাংঘর্ষিক। অতএব মায়ের এই অধিকার বা এই হেফাজতের অধিকার বা সম্পত্তি সহ সকল বিষয়ে এই অধিকার প্রদানের জন্য একটা
আইন হওয়া দরকার। পিতার যেমন এটা আইনগত অধিকার আছে, মাতারও সেরকম একটা আইনগত অধিকার থাকা প্রয়োজন পিতার মতো। তাইলে আমি মনে করি এটা একটা মানে ইকুইটি হবে। ইকুইটি বাংলাটা কি বলবো, জাস্টিস হবে বলবো আমি মেয়েদের। এটা একটা মানে সামঞ্জস্যপূর্ণ আইন। এটা আমার opinion, এটা আমার opinion। এই আইনে পরিণত করার জন্য, মেয়েদেরকে সেই অধিকার দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ইচ্ছে করলে আমাদের বিল আনে। স্যার এখন তো ভয় লাগতেছে, কেন? ওই যে মায়েদের শোচনীয় অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য তোমাদেরকে আন্দোলন করতে হবে। আমার নেতৃত্বে আমি আছি, চলো সবাই মিলে আন্দোলন করি, বুঝছো না? স্যার এখানে স্যার সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া হবে না? হ্যাঁ, কথা এগুলো আছে। এগুলো যখন প্রবলেম হয় তখন কিন্তু অনেক সময় কোর্টে গেলে পরে এইসব জিনিস ভাগ্য ভালো স্যার, সব মানুষ জানে না, সব বইয়ের মধ্যে লেখা আছে, ভিতরে আছে। এটা কাউকে আর বললো না, এটা তুমি ল করে এটা জানলাম কি, এটাই হলো তোমার বেনিফিট, নাহলে তো জানতাম না। হ্যাঁ, ওইটা তো পার্সোনাল ওপিনিয়ন তো আছে। যখন সন্তানকে জিজ্ঞেস করা হয় পরে তুমি কার সাথে থাকবা, বাবার সাথে থাকবা না মায়ের সাথে থাকবা, তখন ওদের পার্সোনাল চয়েস থাকে, প্রেফারেন্স দেওয়া হয়। তুমি যেখানে ভালো মনে করো, বাবার সাথে থাকলে বাবার সাথে মায়ের সাথে অপশন দিতে, এটা আছেই। স্যার অনেক সময়ের ক্ষেত্রে দেখা যায় যে মানে ছেলে মেয়েরা মায়ের কাছে মানুষ হচ্ছে, হ্যাঁ, তখন সে পর্যায়ে বাবা অনেক সময় খরচ দেয়, আবার অনেক সময় দেয় না, হ্যাঁ, যেটা 7 বছর থাকাকালীন হয়। সেক্ষেত্রে স্যার আইনে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা জানাটা ভালো হয়। না, আইনে তো আছেই যে তুমি তোমার ছেলে মেয়ে আমরা আলোচনা করছি না, আগের ক্লাসে তো আলোচনা করছি, বলো মানে সব আলোচনা হয়ে মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত থাকে এবং মেয়ের বিবাহ খরচ পাতির সময় তখন কি স্যার বাবা খরচ দেওয়ার কোনো রাইট থাকে কিনা সেটা তো মেয়ের বিয়ে না হওয়া অবধি, বিয়ে না হওয়া অবধি দায়িত্ব মায়ের কাছে থাকে। মায়ের কাছে থাকে, ঠিক আছে, কিন্তু দায়িত্ব হচ্ছে এটা খরচ সব বরণ পোষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে পিতা। সেটা কি 18 বছর পর্যন্ত? না না, বিয়ে না হওয়া পর্যন্ত, মেয়ের বেলা বিয়ে না হওয়া পর্যন্ত। মেয়ের বিয়ে না পর্যন্ত এগুলো আলোচনা করছি গত ক্লাসে, ক্লাসে করো নাই? স্যার গতকালকে স্যার অনলাইন ছিলাম না, তাই আমাদের কাজ ছিল না, ওয়াইফাই। এই ক্লাসে না থাকলে এরকম সমস্যা হয়। একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা আমরা ঠিক এখন আছে। প্রশ্ন আলোচনা করি যে এই আলোচনা এখানেই শেষ। এই আলোচনার প্রেক্ষিতে কিভাবে প্রশ্ন পরীক্ষা আসতে পারে এটা আলোচনা করি। যে 2010 সালে আমার কোনো প্রশ্ন নিয়ে যে বলা হচ্ছে যে 2010 সালে 8 নম্বর প্রশ্ন, মুসলিম নাবালকের সম্পত্তির আইনগত অভিভাবক কারা? মুসলিম ক, 8 নম্বর প্রশ্নের ক হচ্ছে মুসলিম নাবালকের সম্পত্তির আইনগত অভিভাবক কারা? তখন এইরূপ অভিভাবক নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে। আলোচনা হয়েছে না? আলোচনা করছি না? স্যার এই হ্যাঁ, সবাইকে আনমিট করতে, তাহলে এটা আমরা আলোচনা করেছি যে বলা হচ্ছে নাবালকের, মুসলিম নাবালকের সম্পত্তি আইনগত অভিভাবক কারা? কে আইনগত অভিভাবক? আইনগত অভিভাবক হচ্ছে আদালত যাকে নিযুক্ত করে দেবে। না না না, আইনগত অভিভাবক হচ্ছে আইডি কার্ড। এবং এই অভিভাবক নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে তখন এই 8টা না 9টা প্রশ্ন বিশেষ ক্ষেত্রে স্যার 8টা পয়েন্ট যেগুলো স্যার এ করছে এগুলা। দেন খ হচ্ছে কার্যত অভিভাবক কারা? আমাদের স্থাবর সম্পত্তি বলা হচ্ছে নাবালকের স্থাবর সম্পত্তির ব্যাপারে কার্যত অভিভাবকের ক্ষমতা আলোচনা করো। তো জি স্যার, অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি বলে না, স্থাবর সম্পত্তি বিশেষ প্রয়োজনে ওই যে শিক্ষা চিকিৎসার জন্য এসব ব্যাপারে সে পারে, একটু লিখতে হবে। আর কোথায় আসতে পারে আচ্ছা স্যার
আদালত কর্তৃক যে সেটা হুম অভিভাবক আদালত কর্তৃক অভিভাবক বলতে কাদেরকে বোঝাচ্ছে মানে পিতামাতা যাকে নির্ধারণ করে দিচ্ছে আদালত তাকে নির্ধারণ করবে, তাহলে তারাই আর বিশেষ কোনো না মেইনলি এটাই একটা প্রশ্ন, এটাই যে আলোচনা উল্টে যাওয়া। স্যার প্রশ্নটা যেটা আবার বলতেন একটু। আবার বলবো এই করতে গেল নিয়ে তো 2010 সালের 8 নম্বর প্রশ্ন স্যার। বলা হচ্ছে মুসলিম নাবালকের সম্পত্তি আইনগত অভিভাবক কারা, কখন এইরূপ অভিভাবক নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারে? গেল কার্যত অভিভাবক কারা, নাবালকের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ব্যাপারে কার্যত অভিভাবকের ক্ষমতা আলোচনা করবো। এর উত্তরগুলো আমার আলোচনা আসছে না আমাদের? জি স্যার পারবা তো? জি স্যার এই ধরনের প্রশ্ন আসতে পারে দেখি। এটা হলো 2012 সালে আসছে 6 নম্বর প্রশ্ন। অভিভাবক এবং রক্ষকের মধ্যে পার্থক্য দেখাও। অভিভাবক এবং রক্ষকের মধ্যে পার্থক্য দেখাও। একজন অভিভাবক কখন নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে? হ্যাঁ এটাও 10-এর প্রশ্ন। না, এটা হলো 2012 কত নাম্বার স্যার? 6 নম্বর। একটা খ হচ্ছে আইনগত অভিভাবক, আদালত প্রতিনিধিত্ব অভিভাবক এবং কার্যত অভিভাবক যদি নাবালকের সম্পত্তি হস্তান্তর করে তবে মুসলিম আইনে এই হস্তান্তরের আইনগত কোনো বল কি তা আলোচনা করবে। এটা পারবাই। অভিভাবক এবং রক্ষক, রক্ষক হচ্ছে পার্থক্য দেখাও। রক্ষক হচ্ছে শুধু তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ, এটা হলো ক্ষমতা নাই। আর যেটা অভিভাবক শুধু বাচ্চার শরীরের উপর এটা একটু ব্রড বেস। আর রক্ষক আর কি আসতে পারে প্রশ্নগুলো, একটা লেটেস্ট প্রশ্নগুলো একটু দেখে নিই, বুঝছো? এই 2020 সালে বা 19 সালে এগুলো আমার কাছে আমি নেবার করে নেওয়া লাগবে, দেখে নিও, দেখি পারবা ইনশাআল্লাহ, আশা করি। আমার কথাগুলো যদি মন দিয়ে শুনে থাকো এবং বোঝার চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ পারবা। যেভাবে প্রশ্ন আসুন না কেন, আমি যে আলোচনা করেছি যে আমরা যেভাবে প্রশ্ন আসুন না কেন ইনশাআল্লাহ আমি মনে করি এটা তোমরা সবগুলো প্রশ্ন ক্লাস করতে পারবে। স্যার আমরা প্রশ্ন করতে পারবো স্যার এখন? হ্যাঁ পারবা, বলো। স্যার এখানে বলা হয়েছিল স্যার এই যে আদালত কর্তৃক মনোনীত যিনি অভিভাবক হবেন উনি 5 বছরের জন্য স্যার এই নাবালকের সম্পত্তি লিজ দিতে পারবেন। এখন এগুলা স্যার লিজ দেওয়ার ক্ষেত্রে কি স্যার আদালতের অনুমতি লাগবে? লিজ দেওয়ার ক্ষেত্রে না, লিজ দেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে, শুধু বিক্রি করার ক্ষেত্রে লাগবে না স্যার? বিক্রি করার ক্ষেত্রে লাগবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে স্যার এখানে বলা হয়েছিল স্যার কখন বিক্রি করতে পারবেন? উনি বিক্রি করতে পারবেন হচ্ছে স্যার যখন বিশেষ প্রয়োজন হবে নাবালকের, ওখানে স্যার পোষণেও জড়িত থাকতে পারে। এখন দেখা গেল স্যার ভরণ পোষণের অত টাকার প্রয়োজন নেই, কিন্তু অভিভাবক অবৈধ চর্চা করার জন্য স্যার ওনার সুবিধা নেওয়ার জন্য স্যার এই বিক্রি করে দিচ্ছে। এখন নাবালকের বয়স তখন 17 বছর, উনি তো তখন স্যার মোটামুটি বুঝতেছেন, তো উনি যখন স্যার ওই বিষয়টা বুঝতে পারবেন তখন কার কাছে যাবেন ওই বিষয়ের উপর সমাধান? এটা প্রমাণ করতে হবে যে উনি মেলাপাইন ইন্টেনশন নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এগুলো বিক্রি করতে পারে, ওনার বিরুদ্ধে মামলা এইটা নিয়ে ঝামেলা লাগবে। ওগুলা কি স্যার 17 বছর থাকা অবস্থায় পারবে নাকি সাবালক হওয়ার পর করতে পারবে? সাবালক হওয়ার পরে এগুলো প্রমাণ করতে হবে তুমি 2 নম্বরই করে বিক্রি করতে পারো আমাকে ঠকানোর জন্য বা তোমার নিজের গেইনের জন্য, এগুলো প্রমাণ করতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আলোচনা এটুকু থাকলো। আমি জানি না ঠিকভাবে তোমাকে বুঝতে পারছো কিনা, তোমরা একটু বই কিনে কিছু দেখে নিয়ে আমি যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো মাথায় নিয়ে বইগুলো স্যার বলছে আমার একটা শোষণীয়
এই বইগুলো একটু দেখে নিলে আমার আলোচনাগুলো মাথায় নিয়ে বই চ্যাপ্টারটা যদি একটু দেখে নাও তাহলে তোমাদের এগুলো আর বেশি মনে থাকবে বেশি আমি মনে করি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বল। স্যার কার্যত অভিভাবকত্ব দেখা গেছে মা অভিভাবক, সুতরাং তিনি বিশেষ কারণেই কেবলমাত্র অস্থাবর সম্পত্তি বন্ধক বা বিক্রয় করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে তার সন্তানের বাবা নেই, এখন সেক্ষেত্রে তো সে বৈধ অভিভাবক পাচ্ছে না, সেক্ষেত্রে বাবা মাকে স্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না বা বন্ধক করতে পারবে না। না সেক্ষেত্রে সে কোর্টের পারমিশন নিয়ে যেতে হবে, কোর্টের পারমিশন নিয়ে যেতে হবে। আদালতে অনুমতি দিতে হবে না স্যার। ওখানে যেতে হবে। মানে justify করতে হবে। স্যার আসলে স্যার মূলত স্যার এখানে সেক্ষেত্রে আছে তারা তো মা তো স্যার কার্যত অভিভাবক থাকছে না, আদালতে অনুমোদন হয়ে যাচ্ছে। হ্যাঁ কি হয়ে যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে যদি ওই আদালতের অনুমতি নিয়ে করতে হয় তাহলে কিন্তু তার আর কার্যত অভিভাবক হচ্ছে না, কিন্তু আদালতের অনুমতি ক্রমে অভিভাবক হচ্ছে। না এটা বলা যাবে না, এটা তো অনেক ক্ষেত্রে কোনো যদি কোনো গার্ডিয়ান না থাকলে পরে তখন এটা অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট হয় আর কি। অনেক সময় মামলা মোকদ্দমার ক্ষেত্রে এগুলো আদালত এক্ষেত্রে সন্তান মুখ্য ভূমিকা রাখবে। সন্তান যদি বলে আমার মা, আমার বোন, আমার অভিভাবক, সবকিছু তার। স্যার স্যার যারা কার্যনির্বাহী অভিভাবক আছেন স্যার, ওনারা স্যার আদালতের কাছে আবেদনের মাধ্যমে স্যার আদালত কর্তৃক মনোনীত অভিভাবক হতে পারবেন না স্যার? হ্যাঁ আদালত ইচ্ছে করলে যে মনে করে যে না ওই দেওয়া যেতে পারে তো বিক্রি করতে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো কিছু বিক্রি করতে গেলে কোর্টের পারমিশন লাগবে এই আর কি। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? জি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। স্যার বাবা মারা যাওয়ার পরে বড় ভাই অভিভাবকত্ব গ্রহণ করার পরে যদি ভরণ পোষণের মধ্যে শিক্ষাটা পড়ে, শিক্ষার জন্য যদি ওই নাবালকের সম্পত্তি বিক্রি করতে হয়, সেক্ষেত্রে যদি অভিভাবক বিক্রি না করে সেক্ষেত্রে আইন কি হবে? বিক্রি না করে? জি স্যার। বিক্রি না করলে তো পাওয়া মুশকিল, না তো কোনো ইয়ে নেই, আইন নেই যে বিক্রি করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। এগুলো তখন তোমাদের মধ্যে হলে তুমি সম্পত্তি কিছু বিক্রি করে আমার জন্য করলা ইয়ে করো, সেটা বলা হয়েছে কিন্তু বিক্রি করা হয়, বিক্রি করা হয় না। যেই বুঝছে সে চাইছিল সম্পত্তি বিক্রি করে পড়ালেখা করার জন্য, কিন্তু তাকে সম্পত্তি বিক্রি করে সে পড়ালেখার সুযোগ দেওয়া হয় নাই বড় ভাইকে। না বুঝছি, বড় ভাই তো আগে না, বড় ভাই তো সেক্ষেত্রে এটা মুশকিল, এটা 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 সিদ্ধান্ত দেওয়াটা কঠিন। স্যার আমার একটা স্যার বলো। আমার একটা প্রশ্ন ছিল, কত স্যার? বলো বলো। ওই ক্ষেত্রে কি নির্ণয় করার পরে যদি চাইলে স্যার আমি বলতেছি একজন হিন্দু মহিলা, উনি হিন্দু থাকা অবস্থায় ওনার কি সবাইকে সম্পত্তি দান করতে, এখন ওই সম্পত্তি পাওয়ার পরে উনি মুসলিম ধর্ম গ্রহণ করছেন, ঠিক আছে স্যার? জি জি। মুসলিম ধর্ম গ্রহণ করার পর উনি কি ওই দান প্রাপ্ত সম্পত্তিগুলো বিক্রি করতে পারবে? আর তুমি এটা তোমার সম্পত্তি, উনি তো নাম পরিবর্তন করে ফেলছে। হইলেও পারবে, আবার মনে হয় পারবে, আপনি যদি বলতে পারেন মনে হচ্ছে কমন সেন্স বলে সে পারবে। আমি যে প্রশ্নটা করছিলাম ওইখানে যদি অ্যাডাল্ট হওয়ার পরে যদি সে চায় তাহলে সেক্ষেত্রে কি হবে আইনটা স্যার? কি কোনটা বিক্রি? যদি নাবালক থাকা অবস্থায় বিক্রি সম্পত্তি বিক্রি করে পড়ালেখা করার জন্য চাইছে কিন্তু বড় ভাই বিক্রি করে নাই, কিন্তু সে যখন বাটাই হয়েছে তখনও বিক্রি করার পড়ালেখা করতে চাইছে কিন্তু তখনও সুযোগ দেয় নাই, সেক্ষেত্রে কি হবে স্যার? না এটা তো এটা এটা বলা মুশকিল, এটা করতে হবে। বলা মুশকিল। হ্যাঁ বলা ভাই যদি আমরা উত্তর করতে লাগবে না আইন স্যার স্যার নিজে বিক্রি করতে পারে, ঠিক আছে স্যার জি বলো। স্যার বাংলাদেশে অন্য রাষ্ট্রের মানে কেউ বসবাস করে তো যেটা কোর্ট অনুমোদিত অভিভাবক বলা হয়েছে ওখানে স্যার ওই বিদেশি ওই মানে নাগরিককে কি স্যার কোর্ট অনুমোদিত অভিভাবক হিসেবে কি কোর্টে স্যার মানে সিলেক্ট করতে পারে? না ও কোর্ট তো তাকে ইচ্ছে তাকে দিতে পারে, কোর্ট যদি বলছে না এই লোকটা ওর জন্য উপকারী হবে তাহলে সেক্ষেত্রে করতে পারে, এটা তো ডিপেন্ড করবে যে দেশের হোক, দেশের বাইরের লোক কি কেয়ার করবে না, হয় না? স্যার অনেকে আছে স্যার, যেমন স্যার বাংলাদেশে স্যার অনেক থাকে না, যেমন বিহারে তারপরে অনেক মানে অনেকে বসবাস করতেছে না অনেকদিন যাবো, তো অনেকে আছে স্যার মানে লোকাল অনেকের সাথে একটু ভালো সম্পর্ক, তো ওদের মনে করেন গার্ডিয়ান নাই, অনেকে আছে গার্ডিয়ান
এর সিট পাওয়ার জন্য অনেক সময় এরকম করে। তো ওই হিসেবে স্যার যদি কোর্ট মনে করে যে সে তার যদি ছেলের জন্য ভালো হবে তাহলে সে এটা কোর্টের একটি আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তাইলে ইনশাআল্লাহ তাহলে আগামী রোববার ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের কিন্তু দেখলাম না তো, তোমাদের এই আজকে কয়জন আসলো আজকে? 45 জন মতো আসছে স্যার আজকে। 45 জন আসলো। এই মুহূর্তে 34 জন দেখা থাকবে স্যার। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম।